শিউলি, হাতে পায়ে বল পাচ্ছি না, আমাকে একটু ধরে নিয়ে চল, গাড়িতে তুলে দে। গত রাত থেকে এখন দুপুর, না খেয়ে আছিস, বল পাবি কি করে? বাসায় চল তাড়াতাড়ি, বাসায় গিয়েই খেতে হবে। গাড়িতে চল, উঠবি। ও শিউলি, একটা ভুল হয়ে গেছে, আবার একটু আমার কাছে নিয়ে চল। শিউলি, তুমি ওকে ধরে আছো কেন? আবার কি হয়েছে? আম্মা, মাধবীর শরীর খুবই দুর্বল আর কাঁপতেছিল, তাই ধরে নিয়ে এসেছি। আম্মা, মাধবী যেন আপনাকে কি বলতে এসেছে। এই চেন লকেটটার মধ্যে বোধহয় আনানকে নিয়ে আপনার স্বপ্ন জড়িত, তাই ফেরত দিয়ে গেলাম। রেবু, কি দেখছিস? এখানে আয়। কি হয়েছে আম্মা? আনানকে দেয়া আমার সেই চেন লকেট, লকেটটা খুলতো। লকেটের ভিতর আনানের একটা ছবি আম্মা। এটা তো আনানের 16তম জন্মদিনে দিয়েছিলাম, সেই সময়ের ছবি। দেখছিস আনান তার ছবির পিছনে কি লিখে দিয়েছে? মাই হার্ট অনলি বিলংস টু মাধবী। আম্মা, এজন্যই আনান ইউরোপে পাগলের মতো ঘুরে বেরিয়েছিল। এখন বুঝলাম। আমি অনেক কঠিনভাবে বলার পরেও কেন আমার মেয়েটা আমার ছায়াতলে থাকার কথা বলেছে। মাধবীকে আসতে বলো। ওখানে বসো।
এই চেইন লকেট তুমি কোথায় পেয়েছো? আপনাদের বাড়িতে যখন গিয়েছিলাম তখন আনান আমাকে দিয়েছিল। তোমার শরীর কাঁপছে কেন? ভোরে কিছু খাওনি? আম্মা, গত দুদিন আমি খুব অসুস্থ, কিছুই খেতে পারি না। এত অসুস্থ, তারপরেও কেন দেখা করতে এসেছো? আপনার সঙ্গে দেখা না করে যাই কি করে? 2-1 দিনের মধ্যেই অক্সফোর্ড চলে যাব, আর হয়তো সময় করতে পারবো না আম্মা। রেবো। জি আম্মা। এখন 2টা বাজে। তুমি টেবিলে মাধবী আর শিউলির খাবারের ব্যবস্থা করো। আচ্ছা আম্মা। না আম্মা, আমি তো খেতে পারি না, বমি হয়ে যায়। আপনার সম্মানে 1 গ্লাস অরেঞ্জ জুস খেতে পারি। ঠিক আছে, অরেঞ্জ জুস আর কেক নিয়ে আসো। দেখো মা, এই চেইন লকেটের মধ্যে আনানকে নিয়ে আমার সব আকুতি আর স্বপ্ন জড়িত। আমার প্রাণ প্রিয় ছেলে যেহেতু এটা তোমাকে দিয়েছে, তাহলে এটা তোমারই। মামুনি, দুঃখ পেও না। আমি আনারকলি ও তার মাকে কমিটমেন্ট করেছি। বিয়ের সব আয়োজন শেষ। এখন ওয়াদার বরখেলাপ করি কি করে? তুমি বলো মা। আপনি যা ভালো মনে করেন। আচ্ছা মাধবী, তোমাকে আমি সবিতার মতো স্নেহ, মায়া, মমতা, আদর দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছি না? তুমি আমার সবিতার মতোই আমার আদর স্নেহ পাবে, আমার কাছেই থাকবে। কি বলো? আম্মা, সবিতার মতো আমিও আপনার বাইরে কোনো চিন্তা করি না। আমি যে একা আম্মা, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে, আজ বাসায় যেয়ে নিশ্চিন্তে ঘুমাবে আর খাওয়া দাওয়া করবে, কেমন? আর হ্যাঁ, অক্সফোর্ডে গিয়ে আমাকে অবশ্যই ফোন করবে, মনে থাকবে? জি আম্মা, যদি বেঁচে থাকি। আমি আর এখানে থাকবো না, 2-1 দিনের মধ্যেই টিকিট পেলে অক্সফোর্ডে চলে যাব। যদি বেঁচে থাকি তাহলে ফিজিক্সে পিএইচডি শেষ করে দূরে কোথাও গবেষণার কাজ নিয়ে একা একাই পড়ে থাকবো, কোনো নির্জন প্রান্তে। আসি আম্মা। মাধবী, 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 দরজাটা খোল মা। মাধবী, সারা জীবন শুধু জেদ আর জেদ করে গেলে। আমি তোমার জেদ সারা জীবন সহ্য করেছি, কিচ্ছু বলি নাই। আনান আবার মাধবীকে ফিরিয়ে দিয়েছে। তোমার এই জেদের কারণে যদি আমার মেয়ের কিছু হয়, তুমি আমার মুখ আর দেখবে না। এই, কথা বলছো না কেন? এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে? দুপুর থেকে মাধবীর রুমের দরজা বন্ধ। কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম, কোনো সারা শব্দ নাই। কি করছে, কি হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না।
পাশ ফিরে শুয়ে থাকলে কেন? যাও, মেয়ের কাছে যাও, মেয়েকে বোঝাও, একটা উপায় বের করো। হ্যালো আজাদ, আমি খুব বিপদে আছি রে। তুই কি এখন একটু আসতে পারবি? এত জরুরি? কি বিষয়, খুলে বল। এখন কিছু বলতে পারবো না, তুই আগে আমার বাসায় আয়, তারপর জানবি। আচ্ছা, রাখি তাহলে। মাধবী, বোন আমার, দরজা খোল প্লিজ। মাধবী, দরজা খোল। কি হয়েছে যে সারা বাড়ি মাথায় করে নিয়েছো? একটু ঘুমাতেও দিবে না? ভাবি, আমাকে একটু ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। আমি ভালো আছি, চিন্তা করো না। পারলে সন্ধ্যার দিকে আমার জন্য 1 গ্লাস অরেঞ্জ জুস পাঠিয়ে দিও। চেষ্টা করে দেখব খেতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে। আর ট্রাভেল এজেন্ট টিকিট দিয়ে গেলে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে। কি রে মোতাহার, এত জরুরি তলব করেছিস কেন? এসেছিস? বয়। তুইও বয়। কি হয়েছে আগে শুনি। তোর কথা মতো আনান মাধবীকে দিয়ে গেছে। আমাকে তো তোর সামনে কি বলেছে শুনেছিস? তারপর কি হয়েছে জানি না। আনান চলে যাবার পরে গত 2-3 দিন হলো মাধবী দরজা খুলছে না, কোনো খাওয়া দাওয়া করছে না, কারো কথা শুনছে না। মাধবী তো আনানের ঋণ ভুলতে পারবে না। আনানের জন্যই তো মাধবী আজ এত উপরে উঠেছে, তাই এতদিন ওর দিকেই চেয়েছিল। কিন্তু সবিতার কাছে হঠাৎ জানলাম অক্সফোর্ডে আনানের ক্লাস ফ্রেন্ড আনারকলির সঙ্গে আগস্টে বিয়ে হচ্ছে। কিন্তু আনানের সঙ্গে মাধবী তো কমিটমেন্টে ছিল। এরপর মাধবী কাঁদতে কাঁদতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে। তুই একটু আপার সাথে আলাপ করে দেখ না, কি করা যায়। আমার আর সহ্য হচ্ছে না। আমি তো জানি আনানের বিয়ে আগস্টের 15 তারিখ। আপা সবাই জনই প্রায় শেষ করে রেখেছে, আর আমি নিজেও ব্যাপারে অক্সফোর্ড যাচ্ছি। দেখ না আজাদ, আমার মাধবীর জন্য কিছু করা যায় কিনা। ভাইয়ের অনুরোধ রক্ষা করতে যেয়ে আমার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেললাম। দেখ, তুই একটু সাহায্য করতে পারিস কিনা। এই মুহূর্তে বিষয়টা অনেক কঠিন, তবু আপাকে ফোন করে দেখতে পারি। তাই কর, তাই কর। হ্যালো, আমি আজাদ। আনান কি বাসা আছে আপা? কেমন আছিস আজাদ? আনান তো গাজীপুর ফ্যাক্টরিতে। কি মনে করে? আপা, আনান ও মাধবীকে নিয়ে কিছু কথা বলতাম, যদি অনুমতি দেন। আগস্টে আনানের বিয়ের সব আয়োজন শেষ, কোনো ডিস্টার্ব হোক আমি চাই না। কি বলতে চাও? আপনি তো সবই জানেন, তাই ভূমিকা না দিয়েই বলছি। কি বলেছেন জানি না, মাধবী এমনিতেই বেশ কিছুদিন খুবই দুর্বল। তারপর আপনার কাছ থেকে ফিরে এসে গত 2-3 দিন আরো বেসামাল হয়ে গেছে। দরজা বন্ধ করে কাউকে ঢুকতে দেয় না, খায় না। আনানের ব্যাপারে আপনি কি আর একটু ভেবে দেখবেন আপা? মাধবীকে নিয়ে একটু ভাবা যায় না? তোর কি মাথা ঠিক আছে? আমার ছেলেকে যারা অপমান করে, বেয়াদব বেহায়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের কথা তুই ভাবলি কি করে? তুই নিজেও তো সেখানে ছিলি, কি করেছিলি? এই ব্যাপারে তুই আর ফোন করবি না। কি খবর পেলি ভাই?
আপার মন মেজাজ মনে হয় ভালো না। শান্ত হলে রাত 8টায় আবার কথা বলবো। তাই বলিস। রাত 8টা বাজে ভাই, আবার একটু চেষ্টা করে দেখেন না। প্লিজ দোস্ত, তুই একটু চেষ্টা করে দেখ না। আজাদ, আবার কেন ফোন করলি? বকা দিবেন না আপা, আমার কথাটাকে শোনেন। মাধবী তো আপনার স্নেহপুষ্ট ছাত্রী, আপনি তাকে আদর করতেন তাও জানি। মাধবী আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করে না, শুধু আপনাকেই সে আপন বলে ভাবে। এমনকি তার মা বাবাকে আপন বলে ভাবে না, যতটা আপনাকে ভাবে। মাধবীর অবস্থা এখন মোটেও ভালো না। ডাক্তার বলেছে ওর মেন্টাল ডিপ্রেশন এমন পর্যায়ে চলে গেছে যে এখন আপনার সহযোগিতা ছাড়া ওকে বাঁচানো সম্ভব হবে না। 3-4 দিন যাবৎ কিচ্ছু খায় না, নির্জীব হয়ে বিছানায় পড়ে আছে। আপনার স্নেহধন্য ছাত্রী তো, আপনার কি একটুও দয়ামায়া হয় না ওর উপর? কিছু না হোক, আপনি এসে ওকে একটু আদর করলে হয়তো মাধবী কিছুটা সম্বিত ফিরে পাবে। না হলে যে ওকে ফিরে পাওয়াই মুশকিল হয়ে যাবে। আসবেন আপা? মাধবী গতকাল আমার কাছে এসেছিল, অনেক দুর্বল দেখেছি। খেতে বললাম, বলে বমি হয়, খেতে পারবে না। আমি মাধবীর মানসিক অবস্থা বুঝেছিলাম, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি যে আনারকলি ও তার মাকে কমিটমেন্ট করেছি, তবুও আমি সবিতাকে নিয়ে মাধবীকে দেখতে যাব। মাধবী, মাধবীর এ কি অবস্থা হয়েছে? আমার স্নেহধন্য মেয়ের কি হয়েছে? ওকে আমি মেয়ের মতো মানুষ করেছি। মাধবী, মাধবী। আম্মা, আমি বাঁচবো না আম্মা, আমি বাঁচতে চাই না, আমাকে ক্ষমা করে দিবেন। আমার বাঁচার কোনো অধিকার নেই আম্মা, আমি বাঁচতে চাই না। অবান্তর কথা বলবে না লক্ষ্মী মা আমার। তোমাকে সুস্থ হয়ে অক্সফোর্ডে পিএইচডি করতেই হবে তোমাকে। এটা আমার স্বপ্ন, তুমিই পূরণ করবে। এবার উঠো মা, আগে কিছু খেয়ে নাও। শাহনাজ, সুপের বাটিটা আমাকে দাও। নাও মা, একটু খেয়ে নাও। আর একটু খাও মা, আর একটু খাও, আর একটু খাও মা, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। খাও লক্ষ্মী মা আমার, খাও। কালকে আবার আসবো, আমি তোমাকে সুস্থ দেখতে চাই। আমার কথা শুনবে কিন্তু মামনি। সবিতা, একটু কাছে আয়। আম্মা যাই বলুক, আমি জানি আমি আর বাঁচবো না। একসঙ্গে কত কিছু করেছি, বলেছি সবিতা, আমাকে তোরা মাফ করে দিস। আর হয়তো দেখা হবে না। দেখা হবে না কেন রে? এখন খাওয়া দাওয়া কর, কাল তোকে আমি এসে নিয়ে যাব। সে শক্তি আমার নেই সবিতা। মৃণাল, পারলে তুইও আমাকে মাফ করে দিস। এখন শান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমা, কাল কথা হবে। আনান,
তুমি কাজে খুব ব্যস্ত নাকি বাবা? এই তো নাস্তা সেরে কেবল অফিসে আসলাম আম্মা। শোনো বাবা, আমি মাধবীকে দেখতে গিয়েছিলাম। মাধবী খুবই অসুস্থ। সত্যিকার ভাবে ও মানসিকভাবে খুবই ডিপ্রেসড, কিচ্ছু খেতে পারে না। আমি নিজেই তাকে স্বপ্ন দেখিয়েছি, স্নেহ মমতা দিয়ে মানুষ করেছি। আমার সহ্য হয় না। ঠিক আছে, ডাক্তার দেখালেই তো হয় আম্মা। ওর রোগ ডাক্তারের ওষুধে সারবে না। তুমি আজ বিকেলে মাধবীকে দেখতে যাবে, তুমিই পারবে তাকে সুস্থ আম্মা, করে তুলতে। আপনিই তো আমাকে অক্সফোর্ড যেতে বললেন, সব ঠিক করে রেখেছি। 2-3 দিন পরেই ফ্লাইট। এখন আবার এইসবের মধ্যে জড়ানো কি ঠিক হবে? যা বলেছি তাই করো। আনারকলিকে তাহলে কি বলবেন? গত রাতে এসেই আমি এই বিষয়টি সুরাহা করে ফেলেছি। তুমি আজ মাধবীকে দেখতে যাবে। ডাক্তার বলেছে তোমাকে মাধবীর কাছে থাকা খুবই প্রয়োজন, না হলে ওর মেন্টাল আর নিউরোলজিক্যাল প্রবলেম হবে। আম্মা, তখনই তো নিষেধ করেছিলাম। এখন আনারকলি ও তার আম্মা আপনাকে কি মনে করবে? তুমি মাধবীকে কি এমন শক্ত কথা বলেছ যে আমার সোনার টুকরা মেয়েটা মরার উপক্রম হয়েছে। তুই আজ সন্ধ্যায় মাধবীকে দেখতে যাবি। আসসালামু আলাইকুম ভাবি, আপনার ননদ কি এখনো বেঁচে আছে? ডাক্তার পালিয়ে থাকলে রোগীর খোঁজ রাখে কে? আমার মতো ডাক্তারের ফি কিন্তু অনেক বেশি, জানেন তো? এই যুগে তাবিজ দিয়ে রোগ সারাতে তোমার মতো ওঝা এই প্রথম দেখলাম। ওঝাদের কোনো ফি লাগে নাকি? তা তো জানতাম না। ওষুধে যেহেতু কাজ হচ্ছে না, তাবিজ ছাড়া উপায় কি? দেখা করতে গেলে আবার তেড়ে আসবে না তো? এখনো দুষ্টমি? ভেতরে চলো। তুমি যাওয়ার পর তোমার তাবিজ খুলে খুশিতে টকবক করছিল, আবার সুইট নোট পড়ে মন খারাপ। তারপর আবার সবিতার কাছে আনারকলির সঙ্গে তোমার বিয়ের কথা শুনে একবারে জবান বন্ধ, কিছু মুখে দেয় না, ঘুমায়ও না। ডাক্তার বলেছে তুমি ছাড়া মাধবীর আর কোনো ওষুধ নেই। তাহলে তো কথাই নেই, ভালো একটা ফি তো দিতেই হবে। আর 15 তারিখ আনারকলির সঙ্গে আমার বিয়ে, শুনেছেন নিশ্চয়ই? শুনেছি, তবে আমার রোগী ঠিক করে দিতে পারবে তো? আশা করি ঠিক করে দিতে পারবো। তবে আবার কি? আপনি জেনে খুশি হবেন যে আনারকলি মিলিয়ন মিলিয়ন ডলার সম্পত্তির মালিক। বাবা মায়ের একমাত্র মেয়ে, তারপর বাবাও নেই। বুঝতে পারছেন তো? আমাকে কিন্তু 15 তারিখের আগেই চলে যেতে হবে। তার আগে মাধবীর জন্য হাসান বা সাকিবের মতো অন্য কাউকে ঠিক করে রাখবেন, না হলে আবার সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু দেখো, এত সব বুঝি না। তোমার মতো ওঝা থাকলে মাধবী সেরে যাবে সন্দেহ নাই। হাসান বা সাকিব কার হাতে তোমার স্বপ্নকে সমর্পণ করবে তুমিই ভালো জানো। আমার মতো দামি ওঝার ফি নিশ্চয়ই আপনারা জানেন। যা চাইবে তাই পাবে। আগে ভেতরে চলো। মাধবী, মাধবী, আনান এসেছে। ঘুমিয়ে আছে, কথা শুনছে না। আমি দেখছি ভাবি, আপনি এদিকে বসেন। মাধবী, ও মাধবী, জেগে আছো? আমি আনান। কেন এসেছো আনান?
আমি যে আম্মাকে কথা দিয়েছি তোমাকে আর কোনো দিন ডিস্টার্ব করব না, আর দেখাও দিব না, কথাও বলবো না। কেন এসেছো? আম্মা জানলে অসন্তুষ্ট হবে যে। আম্মাই আমাকে পাঠিয়েছেন তোমাকে সঙ্গ দিতে। আমাকে আর সঙ্গ দিতে হবে না, আমি যে আর বাঁচতে চাই না। যখন এসেই গেছো, তোমাকে শেষবারের মতো একবার আলিঙ্গন করে যেতে পারবো তো? ঘুম পাচ্ছে। মাধবী, মাধবী, তুমি কি ঘুমের ওষুধ খেয়েছো নাকি? না খেয়ে আর দুশ্চিন্তায় ঘুমের ওষুধ খেয়ে তুমি এত অসুস্থ হয়েছো। আমি তো আর বাঁচবো না, তাই দুটোকে বেছে নিয়েছি। ভাবি, স্যুপের পেয়ালাটা আমার কাছে দিন। মাধবী, মাধবী, আমার দিকে একটু ফিরে তাকাও না। এবার ওঠো, আমি সাহায্য করছি। ঠিক এইভাবে বসে থাকো। আর এবার লক্ষ্মীটির মতো আমি যা বলি তাই শোনো। এই স্যুপটা খেয়ে নাও। না না, তুমি পারবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নাও, খেয়ে নাও। আনান, আমার জন্য এত সব করে তোমার কি হবে? আম্মাকে যে আমি কথা দিয়েছি তোমাকে আর ডিস্টার্ব করব না, আমি আর বাঁচতে চাই না। আনান। মাধবী, এত হতাশ হচ্ছ কেন? তোমার গলায় আমি নিজ হাতে তাবিজ পরিয়ে দিয়ে আমার হৃদয়ের সব আকুতি বেঁধে দিয়েছি না? এই তো, নিজেই সোজা হয়ে বসো। চমৎকার। আমার স্বপ্ন আবার ভালো হয়ে যাবে। আমাকে একা রেখে কোথায় যাবে মাধবী? আমার হার্ট না থাকলে বাঁচবো কিভাবে? কেন? 15 তারিখে আনারকলির সঙ্গে তোমার বিয়ে না? আমার আর বেঁচে থেকে কি হবে? কঙ্কালের মতো আমাকেও দেখবে 15 তারিখের আগেই আমি তোমার তাবিজ গলায় নিয়ে বকুলতলায় নিঃসার হয়ে পড়ে আছি। তখন কঙ্কালের মতোই অতৃপ্ত হৃদয়ে বাতাসের মাঝে শুধু ছায়া হয়ে তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবো, আর রাত্রি এসে তোমার সঙ্গে গল্প করব। ভালো হবে না? কি বলো? মাধবী, মাই হার্ট। আমার হৃদয় যে তাবিজে বেঁধে শুধু তোমার কাছেই রেখে দিয়েছি। তাহলে আনারকলিকে বিয়ে করতে তুমি রাজি হলে কেন? আরে আমার মাধবী, আমার স্বপ্নকে রেখে তো আর কোনো দিন কোনো কিছু কল্পনাও করতে পারিনি। কিন্তু তুমি তাহলে কেন আমার সঙ্গে দেখা করোনি, ফোনও করোনি? আমার প্রিয় মাধবী, পরে সব কিছু জানবে। তার আগে বলো, তোমাকে দেওয়া আমার এই তাবিজ দুর্যোগের না সৌভাগ্যের? দুর্যোগের হলে এটা এখন আমাকে ফেরত দাও। এই তাবিজ তো তোমার কোনো কাজে লাগেনি। এ তাবিজ আমার স্বপ্ন, তাই আমার কাছেই থাকবে। তুমি তো আর পদার্থবিদ হচ্ছ না, আমাকে স্বপ্ন দেখাবে কে? আমিই হলাম সেই অল্টারনেটিভ। বুঝেছি, এবার তোমার অসুস্থতা সেরে গেছে।
কি ওঝা মহাশয়, রোগী কি ভালো হলো? টেস্ট করেই দেখতে পারেন। আমার কাজ কিন্তু শেষ। এখন আমাকে ফি দিয়ে বিদায় করেন। তোমার ফি নিয়ে সবাই বাহিরে অপেক্ষায় আছে। আর হাসান ভাইয়ের কথা বলেছিলাম, উনি কি এসেছেন? এই হাসান ভাইয়ের কথা আবার কেন আসলো? আমিও হাসান ভাইয়ের সঙ্গে আলাপ করে এসেছি, সব কিছু রেডি, এখন তুই রেডি হলেই হয়। আনান, তুই আর এই সিনে নাই, রোগী ভালো হয়ে গেছে, তোর ছুটি। তোরা এসব কি সব বলছিস? আপনার আর বুঝতে হবে না, আজই বিয়ে হতে হবে। এতদিন পর বুঝলাম তোকে আর একা রাখা যাবে না। ওফ, কি কষ্টকর। আমার বান্ধবীর জন্যই আজ এত কষ্ট করলাম। মাধবী, তাড়াতাড়ি কর, হাসান ভাই ওদিকে রেডি হয়ে বসে আছে। দেখ সবিতা, আমার সঙ্গে আর কূটনীতি খাটাবি না, বলে দিলাম। এ ভাবি, এসব এখান থেকে সরাবে নাকি আমি ফেলে দিব? সবিতা নিয়ে এসেছে, আগে পড়ে নাও, তারপর হাসান বা আনান যাকে তোমার পছন্দ হয় তার গলায় না হয় মালা দিবে। এ তোমরা আনানকে অপমান করছো। কোথায় আনান আর কোথায় হাসান? কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা? দুষ্টুমি করার একটা সৌন্দর্য আর রুচিবোধ থাকা দরকার, বুঝলে? ওরে বাপরে, আনান ওঝাকে কারোর সঙ্গে তুলনা করাও যাবে না, মহাপাপ। তাহলে এবার আনানোর জন্যই তৈরি হও। এইগুলো আম্মাই তোমার জন্য পাঠিয়েছে। আজই আম্মা তোমাকে বাড়ি নিয়ে যাবে। ফ্রেশ হয়ে আসা, আমরা সবকিছু রেডি করি। দেখি কি এনেছিস। শাড়ির রংটা চমৎকার। ডায়মন্ডের আংটি, এত সুন্দর হার, অনেক সুন্দর, তাই না রে? এ সবিতা, সত্যি কি এগুলা আম্মা পাঠিয়েছে? ফেরার সময় ঠিকই আমার মন বলছিল, আম্মা আমাকে কঠিন ভাষায় বললেও আম্মা আমাকে দূরে রাখতে পারবে না। আয় আয়। ভাবি, মাধবীর শরীর এখন কেমন আছে? আনান আসার পরে এখন তো দেখছি বেশ ফুরফুরে আছে। কলেজে ওকে আমি অনেক আদর স্নেহ দিয়ে বড় করেছি। আনান ও মাধবীকে বড় হওয়ার স্বপ্ন দেখাতো, প্রেরণা দিত। কলেজের পুরনো বন্ধু তো, দেখলে তো খুশি হবেই। আপনি ওর শিক্ষাগুরু, আপনি ছাড়া আমাদের কারো কথাই মাধবী শোনে না, আর বিশ্বাসও করে না। মোতাহার সাহেব মেধাবী মেয়ের জন্ম দিয়েছেন, কিন্তু মেধার বিকাশ কিভাবে করতে হয়, বড় স্বপ্ন কিভাবে দেখাতে হয় নিজে তো শেখেননি, শেখাতে চেষ্টাও করেননি। এমনি এমনি মেয়ে অক্সফোর্ডে পিএইচডি করার চান্স পেয়েছে, তাই না? মেয়ের জন্য কি করতে হয় তাও জানেন না, শুধু বিয়ে দিয়ে নিয়ে ব্যস্ত। আপা, মেয়ে তো আর আমার নেই, আমি শুধু বাবা। 7 বছর আগে মেয়ে আপনার হয়ে গেছে, এখন যা করার আপনিই করবেন। আপা, আমি সব কিছুই করে রেখেছি, আপনি অনুমতি দিলেই শুরু করা যায়। ঠিক আছে, আমার মেয়েকে আজই আমাকে দিয়ে দিতে হবে, এখানে রাখতে চাই না। শাহনাদ, আনান ও মাধবীকে এখানে নিয়ে এসো, আর কাজী সাহেবকে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে বলো। এই থামো, বোমা মিষ্টি খাওয়াও।